আমরা সেকেন্ড পার্টে একটু শুরু করি। সেকেন্ড পার্টে বলা হচ্ছে, আগে তোমাদের ফার্স্ট পার্টটা আলোচনা করেছিলাম ফার্স্ট ভিডিওতে। আচ্ছা, দ্য সিআরআই ক্যাপচার্স হোয়াট ক্যান বি কাউন্টেড ইজিলি। হোয়াট ক্যান বি, এই যে দ্য সিআরআই ক্যাপচার, এই যে ক্যাপচার, এটা তোমরা হয়তো জানো সবাই অর্থটা। এটা হচ্ছে দ্য মেইন ক্লজ। ক্যান বি কাউন্টেড, যেটা হিসাব করা হয়, গণনা করা হয়। প্যাসিভ সেন্টেন্স, মডেল ভার্বের পরে যদি প্যাসিভ হয় একটা ভি আসবে। এবং হোয়াট এখানে হচ্ছে যে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এতটুকু যদি বিবেচনা করি, আমরা এটা একটা কমপ্লেক্স বলতে পারি। একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। আচ্ছা, সিআরআই মানে সেটাই ক্যাপচার করে, সেটাই তারা সংরক্ষণ করে, যেটা কাউন্ট করা যায় সহজভাবে শুধু রিপোর্টের উপর ভিত্তি করে। এখানে কিন্তু সিআরআই এর যে ইন্ডেক্স হয়েছিল এটার একটা সমালোচনা করা হচ্ছে। ডেথ, মৃত্যু, ড্যামেজেস যেটা ক্ষতি, অ্যান্ড ডিজাস্টার্স বিভিন্ন দুর্যোগ, দ্যাট অকার মানে ঘটা। আর একটা আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন পাচ্ছি। এই যে এখানে দ্যাটটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনতে ব্যবহার করা হবে। এবং কারণ দ্যাট কাকে নির্দেশ করে, এই যে মৃত্যু, ক্ষতি, দুর্যোগ, যে কনজাংশন যে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, সে নাউনটা যদি পাশাপাশি থাকে, অর্থাৎ এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। প্রোনাউনটার যে নাউনটার পরিবর্তে ব্যবহার করা হয় সেই নাউনটা প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট। এগুলো অ্যান্টিসিডেন্টটা যদি পাশাপাশি থাকে তখন এটাকে আমরা বলবো যে এটা একটা রিলেটিভ প্রোনাউন। এখানে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। একটু বিস্তারিত আমি বলার চেষ্টা করতেছি। আবার রিলেটিভ প্রোনাউন একসাথে কনজাংশনেরও কাজ করবে, যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন 2 নাম্বার। এবং রিলেটিভ প্রোনাউন বেশিরভাগ ক্ষেত্রেই কনজাংশন আবার নিজেই সাবজেক্ট হয়। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, অকার, ঘটা, সংঘটিত হওয়া, তাহলে এটার আগে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট যেহেতু না, এটা নিজেই সাবজেক্ট, মানে এটাই মানে এই প্রোনাউনটা কাকে নির্দেশ করে, এই যে এগুলোকে নির্দেশ করে, তাহলে এগুলোই সাবজেক্ট, অর্থাৎ এটাই সাবজেক্ট। তাহলে রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন নিজে সাবজেক্ট হয়, আবার রিলেটিভ প্রোনাউন কনজাংশনের কাজ করে, সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ করে। রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজটা শুরু হবে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে উইদিন, এটা একটা প্রেপোজিশন, এ ডিফাইন টাইম ফ্রেম, মানে তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে যা হয়, মানে স্বল্প সময়ের উপর ভিত্তি করে কিন্তু তারা এটা কাউন্ট করে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো হিসাব তারা করে না। এই জন্য সিআরআই এর যে রিপোর্টটাকে অনেকটা কিন্তু নিখুঁত বলা হচ্ছে না, এভাবে বলা হচ্ছে। পূর্বে প্যারাগ্রাফে কিন্তু এগুলা তাদের রিপোর্টটা কীভাবে করা হয়েছে প্রথম পার্টের মধ্যে কিন্তু আলোচনা আসে, তোমরা ওটা দেখলে হয়তো বুঝতে পারবা, আরও বেশি ক্লিয়ার হবা। হোয়াট ইট ডাজ নট ক্যাপচার, এগুলো কিন্তু তারা ক্যাপচার করে না, ফুলি কমপ্লিটলি ক্যাপচার করতে পারে না। আর দ্য স্লো অনসেট মানে হচ্ছে যে মানে যেটা ধীরগতির প্রভাব, হঠাৎ যেগুলো কিন্তু দুর্যোগ হয় সেগুলো তারা ক্যাপচার করে, কিন্তু দীর্ঘমেয়াদী যেগুলো হয় সেগুলো কিন্তু তারা প্রভাবটা কিন্তু তারা এটা কমপ্লিটলি এটা রিপোর্টে প্রকাশ করতে পারে না। ফলে দীর্ঘমেয়াদী যে একটা প্রভাব পড়ে জলবায়ুর, সেটা কিন্তু রিপোর্টের মধ্যে উঠে আসে না, এটা বলা হচ্ছে। যেমন কম্পাউন্ডিং অ্যান্ড ডিপলি স্ট্রাকচারাল ইমফ্যাক্টস, যে কাঠামোগত যে একটা ইমফ্যাক্ট আছে সেটা আসে না। দ্যাট ডিফাইন, যেগুলো সংজ্ঞায়িত করা হয় ক্লাইমেট ভালনেরাবিলিটি, মানে জলবায়ুর দুর্বলতা। ভালনেরাবিলিটি হচ্ছে দুর্বলতা, অর্থাৎ তারা মানে কথা এটা হচ্ছে যেটা তারা খুব স্বল্পমেয়াদী সূচকের উপর তারা হিসাবটা করে, কিন্তু দীর্ঘমেয়াদী যে প্রভাবগুলো পড়ে এগুলো কিন্তু তারা বের করতে পারে না, যার কারণে একটা দীর্ঘমেয়াদী যে কাঠামোগত একটা উন্নয়নের প্রয়োজন, সেটার মধ্যে কোনো প্রভাব তারা ফেলতে পারে না, এবং যার কারণে ক্লাইমেটের একটা দুর্বলতা থেকে যায়। আচ্ছা, প্রথম প্যারার মধ্যে এটা বলা হচ্ছে। আমরা সেকেন্ড প্যারার মধ্যে যাব। আচ্ছা, দীর্ঘমেয়াদী যে প্রভাবগুলা কি পড়ে এখন বলা হচ্ছে, এই যে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট ক্রাইসিসের কারণে, এখানে একদম বুঝতে পারবে এটাকে কেন প্যারাডক্স বলা হচ্ছে, রাইটারের প্যারাডক্স কেন বলেছে, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে হয়তো তোমাদের। স্লাইনিটি, এই যে স্লাইন থেকে স্লাইনিটি, ইন্ট্রুড থেকে ইন্ট্রুশন, ইন্ট্রুড,
ইন্ট্রুড ভার্ব, অনুপ্রবেশ, এটা থেকে নাউন হয়েছে। এখন প্রশ্ন হতো এটা ভার্ব থেকে কেন নাউন হয়েছে? এই যে ইজটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, ইজ রেন্ডারিং, যেটা নির্দেশ করা। তাহলে ফাইনাইট ভার্বের আগে কী হয়? সাবজেক্ট হয়। সাবজেক্ট অবশ্যই নাউন হইতে হবে, অন্য কোনো পার্সোনালিটি সাবজেক্ট হতে পারে, নাউন প্রনাউন ছাড়া। এই জন্য এটার ভার্ব থেকে নাউন হয়েছে। তাহলে এখান থেকে আমি তোমাদেরকে কী বুঝাতে চেয়েছি? একটা শব্দের নাউন, আবার ওটার ভার্ব, আবার ওটার অ্যাডজেক্টিভ, ওটার অ্যাডভার্ব, প্রত্যেকটা শব্দের ওয়ার্ড ফরমেশনগুলো, শব্দের ট্রান্সফরমেশনগুলো তোমাকে জানতে হবে। একটা শব্দ থেকে আরেকটা পার্টস অফ স্পিচ কীভাবে করা হয় এটা জানলে সুবিধাটা কি? সেন্টেন্স যখন আমি মেক করব, কোনো জায়গায় নাউন হতে পারে প্রয়োজন, কোনো জায়গায় ভার্ব লাগতে পারে, কোনো জায়গায় অ্যাডজেক্টিভ লাগতে পারে, কখন কোথায় লাগবে সেটা পার্টস অফ স্পিচের অবস্থান বিন্যাসটা অনুসারে ডিপেন্ড করবে। এই জন্য আমি যদি জানি তাহলে যেখানে যেটা প্রয়োজন হয় সেখানে আমি খুব ইজিলি ব্যবহার করতে পারবো, সহজে আমি সেন্টেন্সটা মেক করতে পারি। তাহলে এখানে বলা হচ্ছে ফার্মল্যান্ড, যে আমাদের কৃষি জমি, আনপ্রোডাক্টিভ, যেটা প্রোডাক্টিভ মানে যেটা উৎপাদন ক্ষমতা, আর আনপ্রোডাক্টিভ মানে যেটা হচ্ছে যে অর্থাৎ উৎপাদনের দিক দিয়ে অক্ষম করে তোলা। ইন কোস্টাল, কোস্ট থেকে কোস্টাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিক্ট, যেগুলো উপকূলীয় জেলা আছে এগুলাকে উৎপাদনহীন করে তোলে কৃষি জমিগুলাকে। কিসের কারণে? লবণাক্তের অনুপ্রবেশের কারণে, অর্থাৎ লবণাক্ততার কারণে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব। এই সেন্টেন্সের মধ্যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। সো বলতে পারি আমরা এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। এখানে শব্দ কীভাবে গঠন হয়েছে, ইন্ট্রুশন, সেটা জেনেছি। আরেকটা জিনিস আমরা জানতে পারি, এই শব্দের আগে ইউএন, এটা একটা প্রিফিক্স, প্রোডাক্টিভ থেকে আনপ্রোডাক্টিভ। যেমন হেলদি, আনহেলদি, শব্দের আগে ইউএন যুক্ত হলে সেটা হচ্ছে বিপরীত অর্থ হবে, নেগেটিভ অর্থ প্রকাশ করবে, অপোজিট ওয়ার্ড হয়। এরপরে দেখো রিভার ইরোজন, এই যে নদী ভাঙ্গন, এটার ভার্ব হচ্ছে ইরোড, ইরোড থেকে ইরোজন, ইরোড থেকে ইরোজন হয়েছে। খেয়াল করবা, নদী ভাঙ্গন ইজ ডিসপ্লেস ইন থাউজেন্ডস এভরি ইয়ার, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডিসপ্লেসিং মানে হচ্ছে স্থানাচ্যুত করা। নদী ভাঙ্গনের কারণে অনেকে ঘরবাড়ি কিন্তু হারা হয়ে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, হাজার হাজার মানুষ, এটা একটা ডিসপ্লেসিং। এই যে দীর্ঘমেয়াদী প্রভাবগুলো দেখো, অ্যান্ড এটা আস্তে আস্তে প্রতি বছর, অফেন, পার্মানেন্টলি, একদম এটা স্থায়ীভাবে হচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাবগুলা। হিট স্ট্রেস, যে সত্য প্রবাহ, এটা হচ্ছে তো মানে অতিরিক্ত মাত্রায় তাপ, এটাকে হিট স্ট্রেস বলা হচ্ছে। আবার যদি আমি কোল্ড ওয়েভ বলি, কোল্ড ওয়েভ, এটাকে বলা হচ্ছে তো সত্য প্রবাহ, যেমন কিছুদিন আগে এটা চলেছিল। আর যদি অতিরিক্ত মাত্রায় যদি গরম পড়ে তখন এটাকে আমরা বলবো হিট স্ট্রেস। ইজ আন্ডারমাইনিং লেবার প্রোডাক্টিভিটি, আন্ডারমাইন করা মানে কি? যেটা কমিয়ে দেওয়া। লেবার প্রোডাক্টিভিটি, যে শ্রমিকদের যে একটা উৎপাদন সেটা কমিয়ে দেয়। অ্যান্ড পাবলিক হেলথ, এটা মানুষের স্বাস্থ্যের উপর বর্ধনের একটা অবনতি ঘটে। এটাও একটা কিন্তু কি অতিমাত্রায় গরমের একটা প্রভাব। ক্লাইমেট ইন্ডিউসড, ইন্ডিউস মানে নির্ধারণ করা, ইন্ডিউস মানে প্ররোচিত করা। মাইগ্রেশন বা স্থানান্তর করা, মাইগ্রেশন মানে মানুষ কি হয়? অভিবাসন হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে জলবায়ুর কারণে, ঘরবাড়ি হারা হইয়ে, নদী ভাঙ্গনের কারণে, এটাকে এখানে মাইগ্রেশন বলা হচ্ছে, দীর্ঘমেয়াদী প্রভাব। ইজ রিশেপিং সিটিস, যার কারণে সিটিগুলোকে নতুনভাবে গঠন করতে হচ্ছে। অ্যান্ড সোশ্যাল সিস্টেম, এবং এক সোসাইটির মানুষ অন্য সোসাইটির মধ্যে গিয়ে তাহলে একটা মিক্সার হয়ে যাচ্ছে, ফলে তাদেরকে নতুন করে আবার তাদের সোসাইটি, সংস্কৃতি, তাদের সভ্যতা, কালচার অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো প্রভাব কয় দিকে, অর্থাৎ নদী এলাকার মানুষগুলো ওরা অভিবাসন হয়ে শহরে চলে যাচ্ছে, তাহলে শহরের জনসংখ্যার উপর বিশাল একটা প্রেশার হচ্ছে, নতুন আবার বাড়ি বানাইতে হচ্ছে, ঘনবসতি হচ্ছে, এবং শহরের মানুষের কালচার একটু আপগ্রেড, ওখানে যারা আসতেছে তারা হচ্ছে যে একটু লোয়ার ক্লাস টাইপের, তাহলে আপগ্রেড এবং লোয়ার ক্লাস মিলে হচ্ছে যে নতুন আরেকটা সোসাইটি হতে হচ্ছে, তাদের কালচার সব কিছু কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এরপরে দেখো কালচারাল লস, কালচার থেকে কালচারাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ। সাংস্কৃতিক ক্ষতি, সাইকোলজিক্যাল স্ট্রেজ, সাইকোলজি থেকে সাইকোলজিক্যাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ, শব্দের পরে এল যুক্ত হলে অ্যাডজেক্টিভ।
কারণ লস নাউন, স্ট্রেস নাউন, নাউনের আগে বিন্যাস অ্যাডজেক্টিভ, এই জন্য অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হচ্ছে। এরপরে তাহলে মানে মানসিকভাবে একটা চাপ অ্যান্ড ইরোশন অফ লিভলিহুড, যে জীবিকার একটা ভাঙ্গন, জীবিকার একটা ক্ষয়, এই যে জীবিকার ভাঙ্গন, এটা একটা আমরা বলতে পারি নদী ভাঙ্গনকে এখানে মানুষের জীবিকার ভাঙ্গনের সাথে তুলনা করা হচ্ছে। এখানে একটা আমরা মেটাফোর পাচ্ছি, এটা একটা মেটাফোর। তাহলে মেটাফোর মানে কি? দুইটা ভিন্ন বিষয়কে তুলনা করাকে বলা হয় মেটাফোর বা রূপক। রিয়ালি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা হচ্ছে তো নয়, কদাচিৎ। অ্যাপিয়ারিং যেটা দৃশ্যমান হওয়া। আচ্ছা, এখানে যে আমরা একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে দেখি খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামেটিক্যাল স্ট্রাকচার পাচ্ছি আমরা। এই যে নাউন ফ্রেজ, সাইকোলজিক্যাল স্ট্রেস নাউন ফ্রেজ, দ্য ইরোশন অফ লিভলিহুড নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার অর্থাৎ বাক্যের সমান্তরাল। অর্থাৎ এরকম একাধিক কিছু যখন কমা দিয়ে লেখা হবে, সবগুলো সেম ফ্রেজে, সেম ক্লজে, সেম পার্সন স্পেসে লিখতে হবে, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। তাহলে যেটা দৃশ্যমান হয় না, গ্লোবাল ইন্ডেক্সেস, যেটা বৈশ্বিক সূচকগুলোতে, অর্থাৎ তারা হচ্ছে যে তাৎক্ষণিক প্রভাবগুলো কিন্তু উপরে ইন্ডেক্স তৈরি করতেছে, কিন্তু দীর্ঘমেয়াদী যে এই যে প্রভাবগুলা, বাস্তুহারা সংস্কৃতির উপর একটা প্রভাব, মানসিক একটা প্রেশার, জীবিকার একটা যে দীর্ঘদিনের একটা প্রভাব, এগুলো হচ্ছে যে বৈশ্বিক ইন্ডেক্সে কিন্তু এগুলো স্থান পায় না। এই জন্য তো বলেছে এটা প্যারাডক্স। প্রথম প্যারাতে আমি বিস্তারিত আলোচনা করেছি। বাট কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। কারণ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী? অ্যান্ড, বাট, অর, এগুলো যখন দুইটা ক্লজকে যুক্ত করে এবং দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখতে হবে। দে আর ভেরি রিয়েল, এটাই বাস্তব ফর অ্যাফেক্টেড কমিউনিটিস, মানে কমিউনিটিকে, সম্প্রদায়কে প্রভাবিত করতে, এগুলো একদম বাস্তব কথা, কিন্তু এগুলো বাস্তব কথা। আচ্ছা, আমরা এখন যাব পরবর্তী প্যারাতে। আচ্ছা, আমরা এখন থার্ড প্যারাতে যাব। গ্লোবাল ইন্ডিসেস লাইক সিআরআই আর ইনক্রিজিংলি, তাদের যে সূচকগুলো এটা ক্রমবর্ধমান হারে ইউজড, এটা ব্যবহার করা হচ্ছে অ্যাজ ফ্রগজিস ফর নিড, মানে তাদের সঠিকতার জন্য ইউজ করা হচ্ছে। জাস্ট রিডিনেস, রিড থেকে রিডিনেস, রিড থেকে এটা একটা নাউনে রূপান্তর করা হয়েছে। শব্দের পরে নেস থাকলে এটা নাউন হবে, এবং কোনো শব্দের পরে যদি নেস থাকে এটাকে আমরা বলবো নাউনের ভাষায় অ্যাবস্ট্রাক্ট নাউন অর রেজিলিয়েন্স, যা স্বচ্ছতার জন্য। অর্থাৎ তারা যেই সূচকগুলো তৈরি করে এগুলো শুধু জাস্ট তাদের প্রয়োজনেই, এবং এটা হচ্ছে যে জাস্ট বই পুস্তকে স্বচ্ছতার জন্য এতটুক। কান্ট্রিজ দ্যাট শো ইমপ্রুভমেন্ট, কান্ট্রিগুলোকে এগুলোর উপর ভিত্তি করে তারা কি দেখায়? উন্নতি দেখায়, উন্নয়ন দেখায়। ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট, ভার্ব থেকে নাউন, শব্দের পরে ম্যান যুক্ত হলে সেটা নাউন হবে। মে বি পারসিভড, অনুধাবন করা। প্যাসিভ সেন্টেন্স, মডেল ভার্বের পরে বি আছে, ফিফি ফ্রম, প্যাসিভ সেন্টেন্স মানে ইমপ্রুভ, অনুধাবন করা যেতে পারে। অ্যাজ এ লেস আর্জেন্ট, যেটা খুব কম প্রয়োজনে। প্রায়োরিটিস, মানে তাদের অনেক কিছু অগ্রাধিকার তারা একদম দেয় না। এই যে লেস, এটা হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম। লেসের পজিটিভ ফর্ম হচ্ছে দ্য লিটল, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে দ্য লেস, আর এটার হচ্ছে দ্য সুপারলেটিভ ফর্ম হচ্ছে দ্য লিস্ট। আচ্ছা, ফর ক্লাইমেট ফাইন্যান্স, যেগুলো হচ্ছে যে জলবায়ুর জন্য যে একটা ধরনের অর্থায়নের প্রয়োজন হয়, সেটাকে মানে যতটুকু অর্থায়ন করা প্রয়োজন অতটুকু অর্থায়ন করা হয় না, যার ফলে, কারণ তারা অনেক বিষয়কে গুরুত্ব আরোপ করে না বিদায়।
ইভেন এস অ্যাডাপ্ট লিমিটস, একটা সীমাবদ্ধতাকে আর বিন রিচড, সীমাবদ্ধতার মধ্যে পৌঁছিয়ে যায়। এই যে দেখো, এটাও একটা ফেসিভ, কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ। এটা কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ হলে সর্বদা একটা বিন আসবে। অ্যান্ড লস অ্যান্ড ড্যামেজ, ক্ষতি এবং যে এত বেশি লোকসান হয়। অ্যাক্সিলারেট, যেটা একদম অনেক উপরে চলে যায় যার কারণে। তাহলে কি বলা হচ্ছে কবি মানে ফুলটা এখানে বলা হচ্ছে তারা যে সূচকগুলো করে এগুলো জাস্ট শুধু পড়ার জন্য বা স্থিতিহাস স্থাপকদের জন্য। তারা এমনভাবে রাষ্ট্রগুলোকে উন্নতি দেখায় যার কারণে কিন্তু অনেক অগ্রাধিকার বিষয়গুলো কিন্তু তারা এগুলা বিবেচনায় আনা হয় না, যাহার ফলে যতটুকু ফাইন্যান্স করা প্রয়োজন, অর্থায়ন করা প্রয়োজন ততটুকু করা হয় না। এই জন্য ক্ষতি এবং যে লোকসানটা হয় সেটা একদম চরম পর্যায়ে চলে যায়। ইন আদার ওয়ার্ডস প্রেপোজিশনাল ফ্রেজ, অন্য কথায় আমরা বলতে পারি ফর গ্রেস ইন ডিজাস্টার রেসপন্স ক্যান প্যারাডক্সিক্যালি, এই যে এখনো বলা হচ্ছে যে উন্নতির যে জয়গান গাওয়া হয়, যে আমাদের জলবায়ুর রেসপন্সের মধ্যে, জলবায়ু ক্রাইসিসের মধ্যে যে উন্নতির জয়গান, এটাকে একদম বলা যাবে এটা একটা প্যারাডক্সিক্যালি, মানে এটাকে এমনভাবে সূচনা করা হয় যেটা হচ্ছে যে খুব প্যারাডক্সিক্যালি। মাস্ক, যেটা এমনভাবে মাস্ক করা হয় ছদ্মবেশ ধারণা করে। গ্রোইং ভালনেরাবিলিটি, অর্থাৎ কোনো মাস্কের ছদ্মবেশে আড়ালে থেকে, জলবায়ুর আড়ালে থেকে উন্নতির জয়গানটা গাওয়া হয়, এভাবে বলা হচ্ছে। এই জন্য এটাকে প্যারাডক্স বলা হচ্ছে। প্রথম প্যারাতে আমি বলেছি তোমাদেরকে, এখানে খুব সুন্দর করে বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি এই যে ক্যান, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মার্কস এখানে কিন্তু মেইন ভার্ব, মাথায় রাখবা। মার্কসের এখানে হচ্ছে দেখি পর্দার আড়ালে থাকা। তাহলে এই যে ফাইনাইট ভার্ব যদি হয়, এটা হচ্ছে এখানে সাবজেক্ট এখানে নাউন ফ্রেজ, এবং গ্রোইং হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব। এখানে একটা জিনিস শিখতে পারো, একটা সেন্টেন্সে যদি দুইটা মেইন ভার্ব থাকে, দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে দুইটা ভার্ব পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হয়েছে। আচ্ছা, এখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝলাম। এখানে আরেকটা বিষয় শিখতে পারি, সেটা কি? সেটা হচ্ছে এখানে আমরা, এটা একটা প্যারাডক্স, এই যে বিপরীতে বলেছে কথাটা, কিন্তু যে পর্দার আড়ালে যে উন্নয়নের কথা বলে, উন্নয়ন কিন্তু একদম না, সত্য কথাটা প্রকাশ করেছে বিপরীতের মাধ্যমে। এটা একটা প্যারাডক্স পেয়েছি আমি। একদম প্রথম তোমাদের বলেছি প্যারাডক্স মানে কি, দুটো বিষয় এমনভাবে বলবে বিপরীত, কিন্তু কথাটা কিন্তু একদম বাস্তব। ওই যে আমি প্রথম ভিডিওতে একটা এক্সাম্পল বলেছি, যত বেশি পড়া হয় তত বেশি কম বোঝা হয়। এটার অর্থ হচ্ছে যে বেশি পড়াশোনা করলে বেশি বোঝার দরকার না, কিন্তু কম বোঝা হয় কেন? এটার অর্থ এই নয় যে কম বোঝা হয়, কারণ আমি যত বেশি পড়বো, রিসার্চ করবো, তত বেশি বিভিন্ন সমস্যা বের হবে। আমাকে ডিপলি জানতে হবে, একটা থেকে একটা বের হয়। এই জন্য এটাকে আমি একটা প্যারাডক্স বলেছি। আচ্ছা, এখানে আরেকটা আমরা ফিগার অফ স্পিচ পাচ্ছি, সেটা কি জানো? সিম্বল পাচ্ছি। তাহলে পর্দা এটা একটা সিম্বল, মাস্ক এটা একটা সিম্বল, অর্থাৎ যখন কোনো কিছুর মানে কোনো চিহ্নের মাধ্যমে আমরা কোনো কিছুকে বলবো, সেটাকে আমরা লিটারেচারের ভাষায় সিম্বল বলতে পারি। এটা এখানে একটা সিম্বল পাচ্ছি। আজকে এতটুকু পর্যন্ত আমাদের এই সেকেন্ড ভিডিওটা। আমরা এই মানে কলামের থার্ড ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের আপলোড করব।